আমার বক্তব্য হচ্ছে সেই যখন পথে এলি কেন এত ঢং দেখালি? গভর্নমেন্ট এটাকে আর ওয়াকআপ বলে মানবে কিনা সেটাও জানি না। উনি ওয়াকআপ আইনটাকে শেষ অবধি মানলেন কেন? পরিষ্কার করে। সজলদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, ট্রাইব্যুনালে আবেদন করার জন্য সহায়তা কেন্দ্র সহায়তা করতে হেল্প ডেস্ক চালু করেছে রাজ্য সরকার ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে, রাজ্য ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে। কি বলবেন? রাজ্য সরকারের কাছে কি করার আছে? হেল্প কি করবে? এই ওয়াকফে ওদের একটা পোর্টাল ছিল, কি নাম, উম্মিদ পোর্টাল। এই উম্মিদ পোর্টালে ওয়াকফের সমস্ত বিবরণ লোড করার জন্য তারা 6-7 মাস সময় দিয়েছিল। মমতা ব্যানার্জি সেই সার্কুলারটা পশ্চিমবঙ্গে দিলেন, সেটা 8 দিন আগে। আমার বক্তব্য হচ্ছে সেই যখন পথে এলি কেন এত ঢং দেখালি? এবার এই 7-8 দিনের মধ্যে কোনোভাবেই ওয়াকফের এই আইন অনুযায়ী আপনি আপলোড করতে পারবেন না। সমস্ত মানুষ, প্রায় 80,000 সম্পত্তি আছে ওয়াকফের আমার রাজ্যে। ফলে ন্যাচারালি এই সম্পত্তিগুলো এখন কি হবে কেউ জানে না। গভর্নমেন্ট এটাকে আর ওয়াকফ বলে মানবে কিনা সেটাও জানি না। এবং এই সম্পত্তিগুলো বেশিরভাগই আছে তৃণমূল নেতাদের কবজায়। ফলে পার্মানেন্টলি এগুলো তাদের সম্পত্তি হয়ে যাবে কিনা সেটাও জানা নেই। এটা মুসলিম ভাইরা তারা বিচার করবেন, তাদের ব্যাপার, তারা বিচার করবেন। এখন হেল্প ডেস্ক চালু করে কোনো লাভ হবে না, ঘন্টার মাথা হবে। সব ন্যাকামি হচ্ছে এখন। হেল্প ডেস্ক, অমুক ডেস্ক, তমুক ডেস্ক, সব বাজে ভুলভাল বকা, কোনো লাভ হবে না। এখানেই তো প্রশ্ন হচ্ছে, যেখানে 6 ডিসেম্বর অর্থাৎ 23-এর জন্য কেন্দ্র সরকার পক্ষ থেকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়, তারপর 6 মাস চলে গেছে, 6 ডিসেম্বর চলে গেছে, লাস্ট যেটা তারিখ ছিল, তারপরে গিয়ে রাজ্য সরকারের নাটক। বলছি তো, লাস্ট ডেট চলে যাওয়ার পর হেল্প ডেস্ক মানে মৃত ব্যক্তিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা, যেটা অবাস্তব। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। যার শ্বাসই বন্ধ হয়ে গেছে তার আর কিসের আশা? এটা যদি কিছু করতে পারে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারে। এইসব ফালতু ন্যাকামি করে কোনো লাভ হবে না। কিন্তু প্রতিটা সভাতে তো আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে বলতে যে ওয়াকফ আইন মানছি না। হ্যাঁ, বলেছেন তো, বলছে আমার প্রাণ থাকতে ওয়াকফ আইন আমার রাজ্যে চালু হতে দেব না। তো ওয়াকফ আইন তো চালু করে দিয়েছে কেন্দ্র, সেখানে ওনার অধিকার নেই, সেখানে আটকানোর ক্ষমতাও নেই। প্রাণটা তো নিজের হাতের ব্যাপার আছে, সেটা নিয়ে উনি ভাবুন। এখন ইমামদের সঙ্গে বৈঠক করা, ও তো নাটক। ইমামদের সঙ্গে বৈঠক করে ওখানে হিজাব পরে যাবে, এরাম করে মাথায় ঘোমটা দিয়ে 4 বার এরাম সালাম আদাব করবে, করে আসলে ভোটের কথা বলবে। আসলে ভোটের কথা বলবে, আবার ললিপপ দেখাবে যে ভোটের পর আমি সব ঠিক করে দেবো। এবার ইমামরা কি বুঝবেন? তারা বোঝেন। ইমামরা বুঝলেও সমাজ বুঝবে না। ইমামদের কিনতে পারেন, সমাজ কিনতে পারবেন না মুখ্যমন্ত্রী। তারা বুঝেছে আপনার। আমাদের তো একটা চরিত্র আছে। আপনার কি চরিত্র? আমরা হিন্দুত্ববাদী, আমাদের একটা চরিত্র আছে। আপনার চরিত্রটা কি? আপনি বাঁ হাত দিয়ে করাচ্ছেন, জগন্নাথ মন্দির করছেন, ডান হাত দিয়ে বাবরি মসজিদ বানাচ্ছেন, হ্যাঁ, আবার বলছেন আমার কোনো ধর্ম নাই। সে তো বটেই, তোমার যার ধর্ম কিছুই নাই, সেটা আমরা বুঝি। কৃষ্ণনগরের সভা থেকে তো একদম হুঙ্কার দিচ্ছেন, বলছেন ওয়াকফ সম্পত্তি কেউ দখল করতে পারবে না। দূর ওনার হুঙ্কার। যদি উনি বলেইছিলেন, এত যদি ওনার হুঙ্কারের দম, তাহলে উনি ওয়াকফ আইনটাকে শেষ অবধি মানলেন কেন? উনি ওয়াকফ আইনটাকে শেষ অবধি মানলেন কেন? পরিষ্কার কথা, ওয়াকফ আইনটাকে মানলেন কেন? ওনার যদি এত দম থাকতো, এসআইআর এ ফর্ম ফিল আপ করলেন কেন? এসআইআর মানি না করে। উনি আসলে জলকে ঘোলা করে খেতে ভালোবাসেন, পরিষ্কার জল পান করতে ওনার ইচ্ছে করে। যে জিনিসটা একেবারে সহজভাবে উমিদ পোর্টালে উঠে যেত, বললাম তো, উনি জল ঘোলা করে খেতে ভালোবাসেন, মানুষকে বিপদে পড়তে ফেলতে ভালোবাসেন, মানুষের হাহাকার শুনতে ভালোবাসেন, মানুষের বুক চাপড়ানি আর্তনাদ শুনতে ওনার খুব মন প্রাণ আনন্দে নেচে ওঠে। উনি তো পারতেন সহজেই 8 মাস 6 মাস আগে যখন ওয়াকফ বিল পাস হয়েছিল, তখনই তো উনি পারতেন। তখন এসব না করে এখন এসব করার যুক্তি কি? কোনো যুক্তি নেই। উনিও জানেন কোনো যুক্তি নেই। 100% আমি বলছি তো, এগুলো সব ববি হাকিম, সিদ্দিকুল্লাহ, আরো যেসব আছে, আনসারুল্লাহ, এদিকে হুমায়ুন, ওদিকে আকবর, ওদিকে বাবর, ওদিকে শাহজাহান, তাদের পেটে চলে গেল।
আমরা জানি এই ওয়াকফ সম্পত্তি যার উপকার বা যার ভালো ফলটা পায় যাদের অভাব যারা রয়েছে, কেউ পায়নি তারা জানেই না। ওয়াকফ আইনটা আসার পরে তারা জানতে পেরেছে যে ওয়াকফ সম্পত্তিটা বা তার থেকে উপার্জিত অর্থটা এতিম, উর্দু ভাষায় এতিম শব্দের অর্থ হচ্ছে অনাথ, অনাথদের জন্য, বিধবাদের জন্য অত্যন্ত জনহিতকর চিন্তা ভাবনা। কিন্তু এটা মুসলিমরা নিজেরাও জানতেন না। কোন মুসলিম পেয়েছে আজ অব্দি মাতোয়ালির কাছ থেকে এতিম, বা কোন ওয়াকফ এস্টেট থেকে, ট্রাস্টি থেকে, কোন জায়গা থেকে কোন গরিবটা সাহায্য পেয়েছে, কোন মাদ্রাসা চলেছে? আপনি আমায় বলুন না। কেউ ব্যক্তিগতভাবে করতে পারে, অর্গানাইজ ভাবে কেউ কিছু করেনি। কিন্তু যারা এটা সৃষ্টি করেছিলেন, যারা এটা ভেবেছিলেন, তারা অত্যন্ত মানবিকভাবে ভেবেছিলেন, কিন্তু যারা এটা লুটেছেন তারা মানুষকে জানতেই দেয়নি। মোদি ছিল বলে আজকে সাধারণ মুসলিমরা, তারা গরিব মুসলিম, তারা জানতে পারছে, তারা বুঝতে পারছে যে আমার এই টাকাটা কার ছিল। ফলে তারা কেউ আলটিমেটলি ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি সেই আগুন জ্বালাতে পারেননি, দু একটি জায়গা ছাড়া ওয়াকফ নিয়ে সেই আগুন জ্বালাতে পারেননি। যে আগুন উনি এনআরসি নিয়ে জ্বালিয়েছিলেন সেটা জ্বালাতে পারেননি। তারা বুঝেছে যে এটা আমাদেরই লাভ হবে। যেখানে 80,000-এর উপর সম্পত্তি, সেখানে মাত্র 716 বা 800 কাছাকাছি সম্পত্তি পোর্টালে ডিজিটাল হয়েছে। ব্যাস, বাকি সব কুমিরের পেটে চলে গেল, বাকি সব তৃণমূলী বাঘের পেটে, হ্যাঁ, ওই অনুব্রত ওদের পেটে চলে গেল। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीडोग और 5,000 प्लस बीडोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।